আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ক্যামেরিয়ান ভার্চুয়াল ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুর রহমান। আমরা এর আগের ক্লাসটিতে তোমাদেরকে মাইটোসিস কোষ বিভাজনের প্রাথমিক কিছু আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা আজকে তার পরবর্তী অংশটুকু পড়াবো ইনশাল্লাহ। তো আজকে আমরা যে টপিকটি পড়াবো তার সাথে মিল রেখে কিছু ক্লু তোমাদেরকে দিচ্ছি, দেখি আমরা আজকে টপিকটা বুঝতে পারি কিনা। সেখান থেকে খেয়াল করো, নিউক্লিয়াস একটি থেকে দুটি হয়েছে। এখানেও খেয়াল করো, নিউক্লিয়াস ভাগ হয়ে ফাইনালি দুটি নিউক্লিয়াস হয়েছে। আমরা বোধহয় কিছুটা হলেও বুঝতে পেরেছি। আজকে আমরা যে টপিকটি পড়াবো সে টপিকটিকে যদি ভাবি, প্রত্যেক জীবে একটি প্রক্রিয়া ঘটে, যে প্রক্রিয়ার মাধ্যমে মাতৃ নিউক্লিয়াসটি দুটি নিউক্লিয়াস বা দুটি অপত্য নিউক্লিয়াস তৈরি করে। আমার মনে হয় আমরা শিক্ষার্থীরা বুঝতে পেরেছি। আজকে আমরা যে টপিকটি পড়াবো সেটি হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের বিভাজন দশার প্রথম যে অংশটি সেটি হচ্ছে ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন। আর এই নিউক্লিয়াসের বিভাজন বা ক্যারিওকাইনেসিস এই অংশটি শেষ করার পর আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো, অর্থাৎ আজকে শিক্ষণ ফলে যা রয়েছে, মাইটোসিস অর্থাৎ ক্যারিওকাইনেসিস। আমরা আগে বলেছিলাম বিষয়গুলো, মাইটোসিস ইটস এ ক্যারিওকাইনেসিস, অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন ধাপ তোমরা ব্যাখ্যা করতে পারবে এবং জীবদেহে মাইটোসিস কেন গুরুত্বপূর্ণ আমরা সেই বিষয় সম্পর্কে জানতে পারবো। তো আমরা আমাদের মূল পড়ায় চলে আসছি। প্রথম প্রশ্ন, ক্যারিওকাইনেসিস কি? এটা ভালো করে খেয়াল করো। একটি নিউক্লিয়াস, আমরা আপাতত ক্রোমোসোম এর সংখ্যাটিকে আপাতত মাথায় আনবো না। খেয়াল করো, যদি এটি তার প্রাথমিক দশা হয়, দেখো ফাইনালি এখানে যে অংশটি, দেখো একটি নিউক্লিয়াস থেকে দুটি নিউক্লিয়াস তৈরি হয়েছে। কিন্তু খেয়াল করো, এখানে কিন্তু দুটি কোষ তৈরি হয় না, এখানে একটি কোষ। ভালো করে খেয়াল করো, এখানে একটি কোষ। কিন্তু নিউক্লিয়াসের সংখ্যা দুটি। তাহলে এই যে গঠনটি কোষের, অর্থাৎ একটি কোষ যেটি দুটি নিউক্লিয়াস বহন করছে, এই কোষটিকে বলা হয় ডাইক্যারিয়ন, বা এই দশাটিকেও আমরা ডাইক্যারিয়ন বলতে পারি। খেয়াল করো, ডাই মানে হচ্ছে দুই, আর ক্যারিয়ন শব্দটির অর্থ হচ্ছে নিউক্লিয়াস। তাহলে ডাইক্যারিয়ন কি? দুই নিউক্লিয়াস বিশিষ্ট যে কোষীয় গঠন, তাকে আমরা বলছি ডাইক্যারিয়ন। এক্ষেত্রে কোষ দুটি নিউক্লিয়াস বহন করবে ঠিকই, বাট কোষটি মাঝখানে ভাগ হবে না। অর্থাৎ এটি ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত কোষটি মাঝখানে ভাগ না হয়ে যায়, অর্থাৎ সাইটোকাইনেসিস না ঘটে। তাহলে খেয়াল করো, আমরা যদি এভাবে ভাবি, তাহলে ক্যারিওকাইনেসিস কি? যে প্রক্রিয়ায় একটি মাতৃ নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি করে, তাকে আমরা বলছি ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন। আর এই ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াস বিভাজনের ফলে যে দশাটি সৃষ্টি হয় তাকে আমরা বলছি ডাইক্যারিয়ন। আর যদি পরীক্ষায় এই প্রশ্নটি আসতে পারে জ্ঞানমূলক হিসাবে, ডাইক্যারিয়ন কি, দেন আমরা লিখব দুই নিউক্লিয়াস বিশিষ্ট কোষকে
ডাইক্যারিয়ন বলে। যদি প্রশ্ন আসে ডাইক্যারিয়ন বলতে কি বোঝায়, দেন আমরা প্রথমে এই সংজ্ঞাটি লিখব। সংজ্ঞাটি লেখার পরে আমরা পরবর্তীতে কিভাবে সম্পন্ন হয়, অর্থাৎ এটি মাইটোসিস কোষ বিভাজনের 5টি ধাপ, অর্থাৎ প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ এবং অ্যানাফেজ এবং টেলোফেজের মাধ্যমেই যখন দুটি নিউক্লিয়াস তৈরি হয়, কিন্তু তখনও সাইটোপ্লাজমের বিভাজন অর্থাৎ সাইটোকাইনেসিস সম্পন্ন হয় না, এই অবস্থাতেই ডাইক্যারিয়ন সৃষ্টি হয়। এখন খেয়াল করো, এই যে ডাইক্যারিয়ন সৃষ্টি হয় ক্যারিওকাইনেসিসের মাধ্যমে, সেই ক্যারিওকাইনেসিসের আমরা বিভিন্ন ধাপগুলো আজকে পড়াবো, যা আমরা একটু আগেই আমাদের উদ্দীপকের মধ্যে বা ক্লুর মধ্যে বলেছিলাম। এই ক্যারিওকাইনেসিস যে 5টি ধাপের মাধ্যমে সম্পন্ন হয়, সে ধাপগুলো তোমরা জানো এবং তোমরা এটি মাধ্যমিক পর্যায়ে পড়েছিলে। কি কি আমরা জানি সবাই বোধহয়, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। খেয়াল করো, যদিও এই যে প্রোমেটাফেজ ধাপটি আছে, এই ধাপটি আসলে স্বীকৃত কোনো ধাপ নয়, এবং যখন তোমরা উচ্চতর পর্যায়ে এই মাইটোসিস কোষ বিভাজনটি পড়বে তখন দেখবে ধাপটি নেই। তার আগে বলে রাখি শিক্ষার্থীরা, আসলে এই মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে এটি ধারাবাহিক প্রক্রিয়া, এটি কন্টিনিউয়াস। প্রথমে সে প্রস্তুতি নিবে, দেন ক্যারিওকাইনেসিস ঘটবে, তারপরে সাইটোকাইনেসিস ঘটবে। ক্ষেত্রে কোনো ধাপ বা ভাগ নেই, বাট তারপরও যেহেতু আমরা পড়াচ্ছি, খেয়াল রাখবে মূলত ভাগ নেই, বাট শুধু পড়ানোর সুবিধার্থে, তোমাদের লেখার সুবিধার্থে, এক্সামে নাম্বার পাওয়ার সুবিধার্থে এই ক্যারিওকাইনেসিসকে এই 5টি ধাপে ভাগ করা হয়: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। আমরা একটু একটু করে আসছি। প্রথম আসছি, দেখি মনে মনে বলি পারি কিনা। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। আর এই যখন টেলোফেজ ঘটে যায় তারপরে কিন্তু ঘটে সাইটোকাইনেসিস, যার মাধ্যমে সাইটোপ্লাজম ভাগ হয়, তারপরে তৈরি হয় দুটি অপত্য কোষ। আমরা প্রথম চলে আসছি ক্যারিওকাইনেসিসের প্রথম যে ধাপটি রয়েছে, প্রোফেজ। দেখো, প্রো মানে হচ্ছে আদি, তাহলে আদি, আর ফেস বলতে পর্যায়, তার মানে হচ্ছে বোঝা যাচ্ছে ক্যারিওকাইনেসিসের যে পর্যায়গুলো রয়েছে তার মধ্যে এটি সবার আগে ঘটে, তাই বলা হয় আদি পর্যায়। এবং যে 5টি ধাপ রয়েছে প্রোফেজ থেকে টেলোফেজ পর্যন্ত, তার মধ্যে সবচেয়ে বড় ধাপ বা সময় নিয়ে যে ধাপটি ঘটে, দীর্ঘ যে পর্যায়টি রয়েছে, সেটি হচ্ছে এপ্রোফেজটি। এবার খেয়াল করো, প্রোফেজ 1 নাম্বার ক্যারেক্টার। প্রথমে মনে রাখবে যেহেতু নিউক্লিয়াসটি ভাগ হবে, সুতরাং প্রথমেই নিউক্লিয়াসটি আকারে বড় হবে। আমরা এখন যে পয়েন্টগুলো বলবো শিক্ষার্থীরা, তোমরা চেষ্টা করবে একই সময়ে এই পয়েন্টগুলো খাতায় লিখে রাখার জন্য। তাহলে প্রথম ধাপ প্রোফেজ, তার প্রথম অংশটি বা প্রথম পয়েন্টটি হচ্ছে প্রথমেই নিউক্লিয়াসগুলো আকারে বড় হবে। 2 নম্বর খেয়াল করো, ক্রোমোসোমগুলো ক্রমাগত কুণ্ডলিত হবে, পেঁচাবে। এখন দেখো, তোমরা যখন এসএসসিতে ছিলে তখন তোমরা এভাবে পড়েছিলে ক্রোমোসোমগুলো ক্রমাগত কুণ্ডলিত হয়, বা এভাবেও পড়েছিলে, দেখো ক্রোমোসোমগুলো থেকে ক্রমাগত পানি বেরিয়ে যায়, ফলে মোটা এবং খাটো হয়। মনে রাখবে, যদি আমরা এই সুতোটিকে একটি ক্রোমোসোম ভাবি, খেয়াল করো ভালো করে, যদি আমরা ক্রোমোসোম ভাবি এই সুতাটিকে, দেখো এখন এই সুতাটি এখন যতটুকু লম্বা আছে, যদি আমরা এটাকে একটু কয়েলিং করি, খেয়াল করো কয়েলিং করলে এটা কিন্তু এখন আগের চেয়ে একটু মোটা হলো। যদি আমরা একে আরও কয়েলিং করি, তখন খেয়াল করো আমরা যতই কয়েলিং করব ততই কিন্তু এটি মোটা হবে, একই সময় খেয়াল করো খাটো হবে। এখন তোমরা আগেভাবে পড়েছিলে ক্রোমোসোমগুলো ক্রমাগত কুণ্ডলিত হয়, ফলে মোটা এবং খাটো হয়, এটা পড়েছিলে। এবং এরপর এটা ছিল যে ক্রমাগত পানি বের হওয়ার ফলে মোটা এবং খাটো। মনে রাখবে, ক্রমাগত পানি বের হওয়ার সাথে মোটা এবং খাটো হওয়ার কোনো সম্পর্ক নেই। যদি আমরা এভাবে ভাবি, খেয়াল করো
এই যে ক্রোমোজোমটি আছে দেখো এখান থেকে দুইভাবে, যেহেতু ক্রোমোজোমগুলো নিউক্লিওপ্লাজমে থাকে ভাসমান অবস্থায়, সুতরাং সে পানি শোষণ করে রাখে। এখন দেখো এই ক্রোমোজোম থেকে তুমি দুইভাবে পানি বের করতে পারো, খেয়াল করো। যখন তুমি এবার টানবে, খেয়াল করো, তখনও কিন্তু ক্রোমোজোম থেকে পানি বেরিয়ে যাবে। এখন এই যে ক্রোমোজোম থেকে পানি বের হলো, এর সাথে কিন্তু মোটা এবং খাটো হওয়ার কোনো সম্পর্ক নেই। আবার খেয়াল করো, যখন তুমি এই ক্রোমোজোমটিকে দেখো কয়েলিং হচ্ছে, যখন সে কয়েলিং করো, খেয়াল করো, তখনও কিন্তু পানি বের হয় এবং এই পানি বের হওয়ার সাথে সাথে খেয়াল করো ভালো করে, কয়েলিং করছি পাশাপাশি সে পানিও বের করছে। দেখো এই কয়েলিংয়ে পানি বের হয় প্লাস মোটা এবং খাটো হয়। তোমরা উদাহরণটা এভাবে ভাবতে পারো, যখন আমরা কোনো জামাকে পানিতে ডুবানোর উপরে উঠে চিপি, খেয়াল করো পানি আমরা এভাবে টানি বের করতে পারি। আবার যখন কয়েলিং করি, পেঁচাই, তখনও কিন্তু পানি বের হয়। তখন বলো এই জন্য এই তথ্যটি তোমাদের বইতে একটু ভুল আছে, সেটা হচ্ছে ক্রোমোজোমগুলো থেকে পানি বের হওয়ার ফলে মোটা এবং খাটো হয়, এটি নয়। মনে রাখবে পানি বের হওয়ার সাথে মোটা এবং খাটো হওয়ার কোনো সম্পর্ক নেই। মোটা এবং খাটো হওয়ার সাথে সম্পর্ক হচ্ছে কয়েলিং করার। একইভাবে পানি বের হওয়ার সাথেও সম্পর্ক হচ্ছে কয়েলিং করা। সুতরাং আমরা এভাবে বলবো, এই ধাপে ক্রোমোজোমগুলো ক্রমাগত কুণ্ডলিত হয়, ফলে মোটা এবং খাটো হয়। আবার খেয়াল করো, যেহেতু ক্রোমোজোমগুলো ক্রমাগত কুণ্ডলিত হয়, তাই সেখান থেকে পানি বেরিয়ে যায়। সুতরাং পানি বের হওয়ার সম্পর্ক হচ্ছে কুণ্ডলিত হওয়ার সাথে, মোটা এবং খাটো হওয়ার সম্পর্ক হচ্ছে কুণ্ডলিত হওয়ার সাথে বা কয়েলিং করার সাথে। এখন খেয়াল করো, যেহেতু পানি বেরিয়ে যায়, সুতরাং ক্রোমোজোম শুষ্ক হয়। আর আমরা ভালো করে জানি, ভেজা কোনো কিছুর চেয়ে শুষ্ক কোনো কিছুতে রঞ্জক বা কালার ধারণ করার ক্ষমতা বেশি থাকে। সুতরাং কয়েলিংয়ের ফলে যেহেতু পানি বেরিয়ে যায়, সুতরাং ক্রোমোজোমগুলো তখন রঞ্জক ধারণ করতে পারে। মনে রাখবে, রঞ্জক ধারণ করার ক্ষমতা প্রাপ্ত হয়, নট বৃদ্ধি পায়। কারণ এর আগে কয়েলিং হয়নি, সুতরাং পানি বের হয়নি, আর রঞ্জক ধারণ করার ক্ষমতা এর আগে ছিল না। সে এই প্রোফেজ ধাপেই তার কয়েলিং শুরু হয়েছে, সুতরাং এই ধাপে তার রঞ্জক ধারণ করার ক্ষমতা প্রাপ্ত হয়। এবং বলা হয় এই ধাপে যেহেতু ক্রোমোজোমগুলো ক্রমাগত কুণ্ডলিত হয়, পেঁচায়, খেয়াল করো, যখন ক্রোমোজোমগুলো এভাবে বারবার পেঁচাবে, খেয়াল করো, তখনই এভাবে বারবার পেঁচানোর ফলে যেখানে সে পেঁচায় সেখানে কিছু এভাবে দানার মতো গঠন দেখা যায়। এই গঠনগুলোকে বলা হয় ক্রোমোমিয়ার। এই জন্য বলা হয় ক্রোমোজোমগুলো ক্রমাগত কুণ্ডলিত হবার ফলে এদের গায়ে ক্রোমোমিয়ার দেখা যায় এবং দুটি ক্রোমাটিডে তারা ভাগ হয়ে যায়। তাহলে আমরা যা যা বিষয়গুলো বললাম খেয়াল রেখো এই বিষয়গুলো। এবং বলা হয় এই ধাপের শেষে নিউক্লিয়াস থেকে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস বিলুপ্ত হয়। এই জন্য খেয়াল রাখবে, যেহেতু প্রোফেজের শেষ দিকে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস বিলুপ্ত হয়ে যায়, সুতরাং তুমি যদি প্রোফেজের পর কোনো নিউক্লিয়াসকে দেখো, তাহলে তার নিউক্লিয়ার মেমব্রেনও দেখতে পাবে না, একই সাথে তার নিউক্লিওলাসও দেখতে পাবে না। আমরা আরেকবার পয়েন্টগুলো বলি। প্রথমটি ছিল নিউক্লিয়াসটা আকারে বড় হয়। 2 নম্বর ছিল ক্রোমোজোমগুলো ক্রমাগত কুণ্ডলিত হয়, ফলে মোটা এবং খাটো হয়। 3 নম্বর ছিল ক্রমাগত কুণ্ডলিত হওয়ার ফলে পানি বেরিয়ে যায়। 4 নম্বর রঞ্জক ধারণ করার ক্ষমতা প্রাপ্ত হয়। 5 নম্বর ক্রোমোমিয়ার দেখা যায় এবং প্রত্যেকটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ছাড়া 2টি ক্রোমাটিড খণ্ডে বিভক্ত হয়। এবং লাস্ট পয়েন্ট হচ্ছে এই ধাপের শেষ দিকে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস এর বিলুপ্তি ঘটে। ফলে এই ধাপের পর যদি তুমি নিউক্লিয়াসকে দেখো অনুবীক্ষণ যন্ত্রে, তবে তার নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস দেখতে পাবে না। এরপরে যে ধাপটি প্রোমেটাফেজ, যদিও এই ধাপটি স্বীকৃত নয়, তারপর আমি একটু বলি। প্রো মানে হচ্ছে আদি, মেটা মানে মধ্য, ফেজ মানে পর্যায়, অর্থাৎ মেটাফেজের আগে ঘটে। যেহেতু মেটাফেজের আগে ঘটে তাই বলা হয় প্রোমেটাফেজ বা আদি মধ্য পর্যায়। এখানে একটি বিষয় বলে রাখি তোমাদেরকে, এই ধাপটি পড়ানোর মূল উদ্দেশ্য হচ্ছে একটি বিষয় তোমাদের অবগত করা। এই ধাপে বলা হয় 2 মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়।
যদিও মূলত এই স্পিন্ডল যন্ত্রটি সৃষ্টি হয়ে যায় প্রোফেজের শেষ দিকে, যখনই নিউক্লিওলাসটি বিলুপ্ত হয়ে যায়। এবং দেখা যায় এক্ষেত্রে এই যে দুই মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়, এই স্পিন্ডল যন্ত্রের দেখো এই যে তন্তুগুলো রয়েছে এগুলোকে বলে স্পিন্ডল তন্তু, এবং এই তন্তুর সঙ্গে খেয়াল করো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটি যুক্ত আছে, খেয়াল করো। আর এই সেন্ট্রোমিয়ারটি যুক্ত থাকে যে অংশের সাথে, এটিকে বলা হয় যে অংশ, খেয়াল করো সব তন্তুর সঙ্গে কিন্তু সেন্ট্রোমিয়ার যুক্ত নেই, যেই তন্তুগুলোর সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে সেই তন্তুগুলোকে বলা হয় ক্রোমোজোমাল তন্তু। খেয়াল করো মানে সবগুলি স্পিন্ডল তন্তু এটি ঠিক আছে, কিন্তু যে তন্তুগুলোর সাথে সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে সেগুলোকে বলা হয় ক্রোমোজোমাল তন্তু। এখন খেয়াল করো এরপরে বলছে এই ধাপে মূলত যে ঘটনা ঘটে সেটা হচ্ছে ক্রোমোসোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়ার জন্য, বিষুবীয় অঞ্চল খেয়াল করো এই যে অঞ্চলটি রয়েছে মাঝখানে এটি হচ্ছে বিষুবীয় অঞ্চল, মেরু মেরু এটি বিষুবীয় অঞ্চল। বলছে বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়ার জন্য তারা বিষুবীয় অঞ্চলমুখী গমন শুরু করে, এবং বলা হয় এই গমনটা অনেকটা হেলে দুলে নেচে হয়, বিধায় ক্রোমোজোমের এই গমনকে বলা হয় ক্রোমোজোম নৃত্য। আমরা আবার বলছি এই ধাপে দুই মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। স্পিন্ডল যন্ত্রের প্রত্যেকটি তন্তুকে বলা হয় স্পিন্ডল তন্তু, এবং যে তন্তুগুলোর সাথে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ারটি যুক্ত থাকে তাদেরকে বলে ক্রোমোসোমাল তন্তু। এই ধাপে ক্রোমোসোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়ার জন্য বিষুবীয় অঞ্চলমুখী গমন শুরু করে, এই গমনটিকে আমরা বলি ক্রোমোজোম নৃত্য বলে থাকি। এবার আসছি সবচেয়ে ইম্পর্টেন্ট যে ধাপটি, যেটি পরীক্ষায় প্রায় সময় আসে, মেটাফেজ। মনে রাখবে এক্সামে দুটি ধাপ বেশি গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে মেটাফেজ, একটি অ্যানাফেজ। উদ্দীপক দিয়ে আসে। আমরা এই প্রশ্নগুলো পরবর্তী যখন আমরা রিভিশন ক্লাসে আসব এই চ্যাপ্টারে, দেন আমরা সম্ভাব্য যে প্রশ্নগুলো আছে আলোচনা করব ইনশাল্লাহ। খেয়াল করো মেটাফেজ, মেটা মানে মধ্য, আর ফেজ মানে পর্যায়, নাম থেকেই বোঝা যায় মধ্য পর্যায়। তাহলে প্রশ্ন আসছে মধ্য পর্যায় কেন বলা হয়? খেয়াল করো এভাবে ভাবতে পারো যে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, মোট 5টি ধাপ। তার মধ্যে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, মেটাফেজ 3 নাম্বার ধাপ, মানে মাঝখানে ধাপ বিধায় মধ্য পর্যায়, বাট এমনটি নয়। খেয়াল করো কেন মধ্য পর্যায়? কারণ বলা হয় এই ধাপে এই যে ক্রোমোসোমগুলো আছে, খেয়াল করো এই ক্রোমোসোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, একদম মাঝখানে, অর্থাৎ দুই মেরুর মাঝখানে অবস্থান করে। যেহেতু ক্রোমোসোমগুলো দুটি মেরুর মাঝখানে অবস্থান করে, মধ্যস্থানে অবস্থান করে, তাই একে বলা হয় মধ্য পর্যায়। আর এই যে ক্রোমোসোমগুলো মাঝখানে অবস্থান করছে বা মাঝখানে বিন্যস্ত হচ্ছে, ক্রোমোজোমের এই মাঝখানে বিন্যস্ত হওয়াকে বলা হয় মেটাকাইনেসিস, মেটাকাইনেসিস। এখান থেকে এটি ছোট জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, মেটাকাইনেসিস কি বা মেটাকাইনেসিস কখন ঘটে? আমরা এভাবে বলবো মেটাফেজ দশায় ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ারগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়াকে মেটাকাইনেসিস বলে। খেয়াল করো ক্রোমোজোমগুলো বলবো না, কেন? কারণ ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলো যখন মাঝখানে, খেয়াল করো যখন ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটি মাঝখানে থাকে, দেখো এই সাদাগুলো সেন্ট্রোমিয়ার, তখন বাহুগুলো মাঝখানে না থেকে তার দুই সাইডেও থাকতে পারে। যেহেতু সেন্ট্রোমিয়ারগুলো, খেয়াল করো সেন্টারে রয়েছে, দেখো যেহেতু সেন্ট্রোমিয়ারগুলো সেন্টারে রয়েছে তাই বলা হয় মেটাকাইনেসিস, অর্থাৎ মেটাফেজ দশায় ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়াকে বলা হয় মেটাকাইনেসিস। তাহলে বলছে এই মেটাফেজ দশায়
মেটাকাইনেসিস ঘটে, অর্থাৎ ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটি স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে বিন্যস্ত হওয়ার মাধ্যমে। এই কথা বারবার এর জন্য বলছি কারণ এই অংশটি বেশি গুরুত্বপূর্ণ তাই। এরপর বলছে এই ধাপে খেয়াল করো, মনে আছে কি না, প্রোফেজে ক্রোমোসোমগুলো কুণ্ডলিত হওয়া শুরু করে, রং ধারণ করার ক্ষমতা অর্জন করে, বাট বলা হয় এই ধাপে এসে ক্রোমোসোমগুলো কুণ্ডলনের একদম ম্যাক্সিমাম লেভেলে গিয়ে পৌঁছায়। ফলে এই ধাপে ক্রোমোসোমগুলো সবচেয়ে মোটা এবং খাটো হয় যেহেতু কুণ্ডল শেষ পর্যায়ে, আর যেহেতু কুণ্ডলিত ম্যাক্সিমাম পর্যায়ে পৌঁছায় ফলে ম্যাক্সিমাম পানি সে রিডিউস করে, সো রঞ্জক ধারণ করার ক্ষমতাও ম্যাক্সিমাম লেভেলে পৌঁছায়। আর যদি সে সবচেয়ে মোটা খাটো হয়, সবচেয়ে কালারফুল হয়, তাই বলা হয় এই ধাপে অণুবীক্ষণ যন্ত্রে এই ক্রোমোসোমগুলোকে স্পষ্ট দেখা যায়। অর্থাৎ সেকেন্ড ক্যারেক্টার হচ্ছে এই ধাপে ক্রোমোসোমগুলো সর্বাপেক্ষা মোটা এবং খাটো হয়, ফলে অণুবীক্ষণ যন্ত্রে এদেরকে স্পষ্ট দেখায়। লাস্ট ওয়ান, আগে মনে করি প্রোফেজে মনে পড়ে কিনা, সেন্ট্রোমিয়ার ছাড়া প্রত্যেকটি ক্রোমোজোম দুটি খণ্ডে বিভক্ত হয়েছিল, বাট বলা হয় এই মেটাফেজ পর্যায়ের শেষ দিকে প্রত্যেকটি ক্রোমোসোম সেন্ট্রোমিয়ার সহ দুটি খণ্ডে বিভক্ত হয়। ফলে খেয়াল করো, ফলে কি হয়, এখানে যে কয়টি ক্রোমোজোম ছিল, খেয়াল করো 4টি ক্রোমোজোম ছিল, যদি সেন্ট্রোমিয়ার সহ মাঝখান দিয়ে দুটি ভাগে ভাগ হয় তাহলে প্রত্যেকটি ক্রোমোজোম থেকে দুটি করে, অর্থাৎ 8টি, টোটাল 8টি ক্রোমোজোম তৈরি হবে। এবার ভাবো 4টি ছিল, মাঝখান দিয়ে ভাগ হয়ে 8টি হয়েছে, এরপর যদি ভাগ হয় তাহলে আবার 4টি হয়ে যাবে। সুতরাং এর জন্য বলা হয় মাতৃকোষে যদি 4টি ক্রোমোজোম থাকে, অপত্য কোষও 4টি থাকে। কিভাবে? কারণ মাঝখানে মেটাফেজ ধাপে এসে প্রত্যেকটি ক্রোমোজোম তাদের বিভাজন সম্পন্ন করে, প্রত্যেকটি ক্রোমোজোম বিভাজিত হয়ে ডাবল হয়ে যায়, তাহলে 4টি থেকে 8টি ভাগ হলে আবার 4টি রয়ে যায়। সুতরাং বলা হয় এই প্রসেস, যেহেতু ক্রোমোজোমও ভাগ হয়, তাই এই প্রসেসের মাধ্যমেই কোষ বিভাজন ঘটলে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকতে পারে। তাহলে আমরা পেয়ে গেলাম মেটাফেজ। এবার আসছি অ্যানাফেজ। খেয়াল করো, অ্যানা মানে দূরে সরে যাওয়া। কে দূরে সরে যাবে? খুব সহজ কথা, ক্রোমোসোম দূরে সরে যাবে। একটু মনে করে দিই তোমাদেরকে, দেখো মনে পড়ে কিনা, আমরা এটা বলেছিলাম একটু আগেও, ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ারগুলো, দেখো ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ারগুলো স্পিন্ডল তন্তুর সঙ্গে সংযুক্ত। খেয়াল করো ভালো করে। আর এটাও বলেছি একটু আগে, স্পিন্ডল তন্তুগুলো হচ্ছে সংকোচন প্রসারণ ক্ষমতা সম্পন্ন, সুতরাং স্পিন্ডল তন্তুগুলোর সংকোচন প্রসারণ ক্ষমতা আছে। এখন ভাবো, যখনই এই ক্রোমোসোমগুলো ভাগ হয়ে যায়, তার আগে ভাবো চুম্বক দেখবে যেখানেই ভাঙে সেখানেই তারা বিকর্ষণ করে। যেহেতু চুম্বক যেখানেই ভাঙে সেখানে তারা বিকর্ষণ করে। এবার ভাবো, আমরা এভাবে ভাবি, দেখো লাল লাল এই দুটা একই মাতৃ ক্রোমোজোম থেকে আসছে। দেখো সবুজ সবুজ একই মাতৃ ক্রোমোজোম থেকে আসছে। দেখো নীল, এই নীল একই মাতৃকোষ থেকে আসছে। দেখো এই কালো এবং এই কালো এরা একই মাতৃকোষ থেকে আসছে, সরি একই, ভুল বলেছি আমি, একই মাতৃ ক্রোমোজোম থেকে আসছে। সুতরাং চুম্বক যেখানে ভাঙে যদি সেখানে বিকর্ষণ শুরু হয়, সুতরাং এখানে সেন্ট্রোমিয়ার যেখানে ভেঙেছে, লাল লাল সবুজ সবুজ নীল নীল কালো কালো, সেখানেই তারা বিকর্ষণ শুরু হবে। অন্যদিকে স্পিন্ডল তন্তুগুলোর মধ্যে রয়েছে সংকোচন প্রসারণ ক্ষমতা। সুতরাং বলা হয় অ্যানাফেজে কি হয়, যে এখানে সেন্ট্রোমিয়ারগুলো ভাগ হলো তাদের মধ্যে বিকর্ষণ বল শুরু হয়, ফলে ফলে ক্রোমোজোমগুলো পরস্পর থেকে দূরে সরে যায়।
আর ক্রোমোজোমগুলো যেহেতু পরস্পর থেকে দূরে সরে যায় তাই এর নামটা রাখা হয়েছে অ্যানাফেজ বা দূরে সরে যাওয়া পর্যায়ে, যে ক্ষেত্রে ক্রোমোজোমগুলো পরস্পর বিকর্ষণ বলের কারণে পরস্পর থেকে দূরে সরে যায়। বলা হয় এই যে ক্রোমোজোমগুলো দুটি বিপরীত দিকে চলে যায় সেক্ষেত্রে দেখো সেন্ট্রোমিয়ার যেটি দেখো সে অগ্রগামী, সে সামনে থাকে, আর বাহুগুলো খেয়াল করো তাকে অনুসরণ করে, অর্থাৎ বাহুগুলো হয় অনুগামী। অর্থাৎ এভাবে বলতে পারি ক্রোমোসোমের এই যে মেরুর দিকে যাচ্ছে, দেখো সে বিষুবীয় অঞ্চল ছিল এটি, সেখান থেকে সে যাচ্ছে মেরুর দিকে, এটাও আসছে এই মেরুর দিকে, অর্থাৎ এই ধাপে যে ক্রোমোসোমগুলো দুটি বিপরীত মেরুর দিকে যায়, এই মেরুমুখী চলনে সেন্ট্রোমিয়ার থাকে অগ্রগামী এবং বাহুগুলো থাকে অনুগামী। এখন এই সেন্ট্রোমিয়ারটি যখন যায় অগ্রগামী হয়ে তখন দেখা যায় ক্রোমোসোমের মধ্যে এই সেন্ট্রোমিয়ারটি সবসময় একই পজিশনে থাকে না, কখনো থাকতে পারে ঠিক মাঝখানে, আর যখন মাঝখানে থাকে তখন তাকে আমরা বলি মেটাসেন্ট্রিক ক্রোমোসোম। তোমরা জানো, এটা পড়েছিলে তোমরা প্রথম অধ্যায়ে, যেটিকে অ্যানাফেজ দশায় ভি এর ন্যায় দেখায়। যখন সেন্ট্রোমিয়ারটি মাঝখানে না থেকে একটু সাইডে থাকে তখন বলা হয় সাবমেটাসেন্ট্রিক, যেটাকে অ্যানাফেজ দশায় এল আকৃতি দেখায়। যখন প্রান্তের কাছাকাছি থাকে তখন তাকে অ্যাক্রোসেন্ট্রিক বলে, যাকে অ্যানাফেজ দশায় যে আকৃতি দেখায়, এবং যদি প্রান্তে থাকে তখন তাকে বলে টেলোসেন্ট্রিক, যাকে আমরা অ্যানাফেজ দশায় আই আকৃতি দেখতে পাই। তোমরা পড়েছিলে মেটাসেন্ট্রিক বা মধ্যকেন্দ্রিক, সাবমেটাসেন্ট্রিক বা উপমধ্যকেন্দ্রিক, অ্যাক্রোসেন্ট্রিক বা উপপ্রান্তকেন্দ্রিক এবং টেলোসেন্ট্রিক বা প্রান্তকেন্দ্রিক। এরপর বলা হয় যখন এই ক্রোমোসোমগুলো মেরুর কাছাকাছি পৌঁছায় তখন এই ধাপে সমাপ্তি ঘটে। বাট দেখা যায় মাঝে মাঝে যখন এই ক্রোমোসোমগুলো মেরুর কাছাকাছি পৌঁছায় হঠাৎ করে তাদের মধ্যে গমনটা বন্ধ হয়ে যায়। তখন কি হয় খেয়াল করো, কেন? কারণ সেন্ট্রোমিয়ারগুলোর মধ্যে তুমি খেয়াল করো অনেক দূর থেকে কিন্তু চৌম্বক বিকর্ষণ করবে না, এটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত বিকর্ষণ দেন, সরাতে থাকো, একটা পর্যায়ে বিকর্ষণ বল কমতে কমতে একসময় শূন্য হয়ে যায়। তখন বলা হয়, বা শূন্য না হলে হয়তো সেই বিকর্ষণ বলটা অনুভব করি না আমরা। খেয়াল করো বলছে যখন এই ক্রোমোজোমগুলো দুটি বিপরীত মেরুর দিকে যায় একটা পর্যায়ে গিয়ে এই তন্তুটির স্পিন্ডাল তন্তুটির সংকোচন প্রসারণ ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে, অথবা এই সেন্ট্রোমিয়ারগুলোর মধ্যে বিকর্ষণ বলটা শেষ হয়ে যায়। তখন কি হয় খেয়াল করো, তখন বলছে এই যে ক্রোমোসোমগুলো আছে এদের মাঝখানে এই জায়গায় একটি গঠন সৃষ্টি হয় যাকে বলা হয় স্টেম বডি। কি বলছি আমরা? স্টেম বডি বা কাণ্ডদেহ। অর্থাৎ যখন এরা বিপরীত মেরুর কাছাকাছি পৌঁছানোর সময় বা বিপরীত মেরুতে পৌঁছায় না, পৌঁছানোর পূর্বে যখন গমনটি বন্ধ হয়ে যায় তখন ক্রোমোজোমগুলোর মাঝখানে স্টেম বডি তৈরি হয়, যে স্টেম বডিগুলো ক্রমাগত বাড়তে থাকে, আর যখন এরা বাড়তে থাকে খেয়াল করো তখনই ওই প্রেসারে বাড়তি স্টেম বডি বাড়ছে, সেই প্রেসারে ক্রোমোসোমগুলো বিপরীত মেরুতে পৌঁছায়। আর যখনই ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে পৌঁছায় তখন এই ধাপটির সমাপ্তি ঘটে। আমি এটা একটু আগে পড়েছি মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক। সবার শেষে আসছি টেলোফেজ। দেখো টেল মানে প্রান্ত, শেষ, তার মানে কি কে প্রান্তে যায়? খুব সহজ কথা, উত্তর আসছে ক্রোমোসোম। অর্থাৎ এই ধাপে ক্রোমোসোমগুলো প্রান্তে অবস্থান করে, যেহেতু ক্রোমোসোমগুলো প্রান্ত অবস্থান করে তাই এই ধাপটির নাম হচ্ছে টেলোফেজ। আর প্রোফেজের ঘটনাগুলো ঘটেছিল এখানে সম্পূর্ণ তার অপোজিটটি ঘটবে। প্রথমত কি ঘটেছিল? প্রোফেজে ক্রোমোসোমগুলো কুণ্ডলিত হয়েছিল ফলে মোটা এবং খাটো হয়েছিল। এখানে কি হবে? উল্টাটা হবে, ক্রোমোসোমগুলো কয়েলিং ছেড়ে দিবে ফলে সরু এবং লম্বা হবে, 1 নাম্বার। 2 নাম্বার, প্রোফেজে ক্রোমোসোমগুলো কুণ্ডলিত হওয়ার কারণে পানি বের হয়ে গিয়েছিল, সুতরাং এর উল্টাটা হবে, ক্রোমোসোমগুলো পানি শোষণ করবে।
3 নাম্বার, ক্রোমোজোম থেকে পানি বের হওয়ার কারণে তারা রঞ্জক ধারণ করার ক্ষমতা প্রাপ্ত হয়েছিল। এখানে কি হবে, ক্রোমোসোমগুলো আস্তে আস্তে রঞ্জক ধারণ করার ক্ষমতা হারিয়ে ফেলবে। ওখানে কি ছিল শেষ দিকে, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়েছিল। এখানে কি হবে, নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের পুনরাবির্ভাব, অর্থাৎ সে পুনরায় তার আবার আবির্ভাব ঘটবে। এবং দেখা যাবে কি এই ধাপের শেষে গিয়ে আমরা যেটি দেখতে পাবো, খেয়াল করো, ধাপের শেষে গিয়ে দেখতে কি পাচ্ছি, আবার এই প্রান্তে একটি নিউক্লিয়াস, খেয়াল করো, এ প্রান্তে একটি নিউক্লিয়াস, তার মানে হচ্ছে টোটাল 2টি নিউক্লিয়াস তৈরি হয়েছে। আর যেহেতু মাঝখানে এখনো এই সেল প্লেটটি তৈরি হয়নি, সুতরাং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কোষ একটি বা 2টি নিউক্লিয়াস, যাকে আমরা ডাইক্যারিয়ন বলেছি। একটু আগে আমরা কথা বলেছিলাম, যখনই এই ক্যারিওকাইনেসিস শেষ হবে, অর্থাৎ টেলোফেজ পর্যায়ে শেষ হবে, তখন আমরা যে দশাটি পাবো তার নাম হচ্ছে ডাইক্যারিয়ন। আমরা এখানে সেটি পেয়েছি। অর্থাৎ টেলোফেজে কি কি ঘটেছে আবার মনে করিয়ে দিয়ে একটু করে, ক্রোমোসোমগুলো কয়েলিং ছেড়ে দিয়েছে, সরু ও লম্বা হয়েছে, পানি শোষণ করেছে, রঞ্জক ধারণ করার ক্ষমতা হারিয়ে গিয়েছে, এবং টেলোফেজের শেষ দিকে গিয়ে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস আবার নতুন করে এসেছে, অর্থাৎ পুনর আবির্ভাব ঘটেছে। এবং এই ধাপ শেষে যা হয়েছে, যেহেতু 2টি নতুন নিউক্লিয়াস তৈরি হয়েছে, সুতরাং আমরা যে দশাটি পেয়েছি সেটি হচ্ছে 2 নিউক্লিয়াস বিশিষ্ট একটি কোষ, যাকে আমরা বলেছি বা বলছি ডাইক্যারিয়ন। এবং যখনই এই ক্যারিওকাইনেসিস শেষ হয়ে যায়, ডাইক্যারিয়ন দশা হয়, তখন 2টি কোষের মাঝখানে এইখানে একটি সেল প্লেট তৈরি হয়, ফলে সাইটোপ্লাজম ভাগ হয়ে যায়। আর সাইটোপ্লাজমের এই বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। আর যখনই সাইটোকাইনেসিস সম্পন্ন হয়, তখন একটি মাতৃকোষ থেকে 2টি মাতৃকোষ হয়। এবং এই সাইটোকাইনেসিস সম্পন্ন হওয়ার মাধ্যমে, একটি মাতৃকোষ থেকে 2টি অপত্য কোষ হয়। এবং এই সাইটোকাইনেসিসের মাধ্যমেই যে ডাইক্যারিয়ন দশাটি তৈরি হয়েছিল, সেই ডাইক্যারিয়ন দশাটি বিলুপ্ত হয়ে যায় এবং আমরা 2টি নতুন কোষ পেয়ে থাকি। তো প্রিয় শিক্ষার্থী, একটু করে বলি, এই যে মাইটোসিস কোষ বিভাজনটি আছে, এর ফলে কিন্তু আমাদের দেহ বৃদ্ধি, অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজন ঘটে দেহ কোষে যেহেতু, সুতরাং এর মাধ্যমে আমাদের দেহের দৈহিক বৃদ্ধি হয়। আর যেহেতু বৃদ্ধিটি হয়, সুতরাং আমরা জানি প্রত্যেকটি কোষ মাতৃকোষের সমগুণ সম্পন্ন হয়। সুতরাং আমরা সুনির্দিষ্ট আকার এবং আয়তন পাই, বিধায় মাতৃকোষের সমস্ত গুণাগুণ রক্ষা হয়, অর্থাৎ দৈহিক বৃদ্ধি সম্পন্ন হওয়ার মাধ্যমে আমাদের দেহের নির্দিষ্ট আকার এবং আয়তন রক্ষা হয়। এর মাধ্যমেই কিন্তু নতুন বংশ যে তৈরি হয়, অর্থাৎ যে গ্যামিট তৈরি হয়, সেই গ্যামিটগুলো নিষেকের মাধ্যমে যে জাইগোট হয়, সেই জাইগোটটি কিন্তু বারবার মাইটোসিস বিভাজনের মাধ্যমেই ভ্রূণ সৃষ্টি করে এবং সেখান থেকে পূর্ণাঙ্গ জীব দেহ সৃষ্টি হয়। সুতরাং মিওসিসের মাধ্যমে জনন কোষ তৈরি হয়, নিষেকের পর মাইটোসিসের মাধ্যমে সে কিন্তু বংশ রক্ষা হয়। এই মাইটোসিসের মাধ্যমে পুংজননাঙ্গ এবং স্ত্রী জননাঙ্গ সৃষ্টি হয় এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধি পায়। খেয়াল করো, জনন কোষ সৃষ্টি হয় কিন্তু মিওসিসের মাধ্যমে, বাট জনন কোষ সৃষ্টির পর তার মধ্যে আর মিওসিস হয় না, সে জনন কোষটির সংখ্যা বৃদ্ধি পায় কিন্তু মাইটোসিসের মাধ্যমে। এবং এই মাইটোসিসের মাধ্যমে কিন্তু অপত্য কোষের সাইটোপ্লাজমিক অঙ্গাণুগুলো, নিউক্লিয়াসের বিভিন্ন ক্যারেক্টারগুলো, ক্রোমোজোমের যে সংখ্যাগুলো, সেগুলো মাতৃকোষের সমান থাকে। এই মাইটোসিস বিভাজনের কারণে কিন্তু পিতামাতা এবং সন্তান সন্ততি, অর্থাৎ অপত্য কোষ এবং মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, যার কারণে আমরা এই মাইটোসিসকে বলে থাকি সমীকরণিক বিভাজন। এছাড়াও দেখা যায় কি বংশ পরম্পরায় যে
গুণগত মান স্থিতিশীলতা, যে গুণগত মানের বংশ পরম্পরায় আগমন যেটি, সেই আগমনটি বংশ পরম্পরার স্থিতিশীলতাটি অক্ষুণ্ণতা বজায় রাখে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। খেয়াল করো এখানে যে কয়টি ক্রোমোজোম রয়েছে, অপত্য কোষও কিন্তু একই সংখ্যক ক্রোমোজোম এবং একই সংখ্যক কোষ অঙ্গাণু রয়েছে, সুতরাং বলা এর মাধ্যমে কিন্তু এই গুণগত মানগুলো রক্ষা হয়ে থাকে। সবার শেষে খেয়াল করো যখন হাত কেটে যায়, খেয়াল করে যায় কিন্তু কোষ নষ্ট হয়ে গিয়েছে, পাশের কোষগুলো কিন্তু বিভাজিত হয়ে আবার সে অংশটিকে রিপেয়ার করে নেয়। সুতরাং বলা হয় দেহের যদি কোথাও কোনো ক্ষত সৃষ্টি হয়, আঘাত লাগে, সে আঘাতের জায়গাটি বা ক্ষতস্থানটি মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে পূরণ হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই টপিক শেষে আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন পড়ি। দেখো, ক্যারিওকাইনেসিস কি আমরা জানি এখন সবাই, নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে। সাইটোকাইনেসিসকে জানি, সাইটোপ্লাজম বিভাজনকে সাইটোকাইনেসিস বলে। মেটাকাইনেসিস তাও জানি, মেটাফেজ দশায় ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়াকে বলে মেটাকাইনেসিস। আকর্ষণতন্ত্র আমরা জানি, স্পিনোতন্ত্র আমরা পড়েছি একটু আগে। মাইটোসিস কোষ বিভাজন কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ তা আমরা জানি। ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন এবং সাইটোপ্লাজমের যে বিভাজনের মধ্যে পার্থক্যটা আমরা এখন করতে পারবো ইনশাল্লাহ। এখন দেখি আমরা আজকে যে শিক্ষণ ফল পড়েছিলাম ওটা আমরা আসলে আদায় হয়েছে কিনা। ক্যারিওকাইনেসিস তো আমরা সবাই পারবো, আমরা পারবো ইনশাল্লাহ। সাইটোকাইনেসিস তো পারবো। মেটাকাইনেসিস, মাইটোসিসের ইম্পর্টেন্স, মাইটোসিসের ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিসের পার্থক্য আমরা পারবো ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, বাসায় তোমরা কয়েকটা বিষয় অনুশীলন করো। এই যে ধাপগুলো আছে সেই ধাপগুলো একটু ভালো করে খেয়াল করো, কোনটি কোন ধাপ লিখবে, তার মধ্যে সবচেয়ে বড় ধাপ কোনটি, সবচেয়ে ছোট ধাপ কোনটি, এটা একটু খেয়াল করবে। তারপরে এই ধাপের বৈশিষ্ট্যগুলো একটু বাসায় নোট করে রাখবে। তো আমরা আশা করছি আজকে আমরা যা পড়লাম আমরা বুঝতে পেরেছি এবং এখান থেকে আমরা উপকৃত হবে ইনশাল্লাহ। আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।